আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। তোমাদের আজকে নবম শ্রেণীর ফিনান্স এন্ড ব্যাংকিং এর ষষ্ঠ অধ্যায়ের প্রথম অংশ আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ব্যয়। আমরা এর আগে গড় মূলধন আয় ব্যয় প্রাক্কলন করেছি। আজকে আমরা মূলধন ব্যয়ের কিছু থিওরিটিক্যাল বিষয় আলোচনা করব, সাথে দুই ধরনের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই দেখা যাক যে আমরা এই অধ্যায় বা আজকে যে বিষয়টুকু আলোচনা করব এখান থেকে আমরা কি শিখবো। হচ্ছে মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো, তারপর মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো, তারপর মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। এক কথায় আমরা ধারণাটা প্রথমে নিব, ধারণা নেওয়ার পর সেটার তাৎপর্য কতটুকু বা কি কারণে আমরা মূলধন ব্যয় নির্ণয় করব সেটা দেখবো। তারপরে মূলধন ব্যয় নির্ণয় করতে হয় কিভাবে এবং এই নির্ণয়ের যে সূত্র আছে সেই দুইটা সূত্র দিয়ে আমরা দুইটা ম্যাথ করার চেষ্টা করব। এবার আসবো, আমরা দেখবো যে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি বা আলোচ্য বিষয় কি কি। প্রথমে আমরা ভূমিকা বা মূলধন ব্যয় সম্পর্কে জানবো, মূলধন ব্যয়টা কি, তারপর মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্যটাও আমরা জানবো, তারপর মূলধন ব্যয় নির্ণয়ের যে দুইটা গাণিতিক সমাধান আমরা করব সেই দুইটা হচ্ছে একটা ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় আর একটা অগ্রাধিকার শেয়ার ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা মূলধন ব্যয় নিয়ে একটু দেখি যে আসলে মূলধন ব্যয় জিনিসটা কি। এখানে মূলধন ব্যয় দেখতে গেলে আমরা এখানে দুইটা অংশ পাই, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে ব্যয়। তাহলে মূলধন কি জিনিস? একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করে প্রাথমিক পর্যায়ে তখন তারা কিছু অর্থ বা কিছু তহবিল নিয়ে ব্যবসা শুরু করে, সেটাকে বলা হয় মূলধন। এই মূলধনটার একটা খরচ আছে। যদি মূলধনটা বহিষ্ঠ তহবিল থেকে হয় বা নিজস্ব তহবিলও যদি হয় তাহলে সেটার একটা খরচ আছে। তাহলে মূলধনটার যে খরচ সেটাকে বলা হয় মূলধন ব্যয়। তাহলে মূলধন ব্যয়ের যে দুটো অংশ দেখলাম, আমরা মূলধনটা পাওয়ার পর সেটার যে ব্যয় আছে সেই ব্যয়টা কতটুকু সেটা নির্ধারণ করতে হবে এই মূলধন ব্যয়। এই জন্য আমরা মূলধন ব্যয় নির্ণয় করব। তাহলে মূলধন ব্যয় সাধারণত মূলধন সাধারণত বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। এই ক্ষেত্রে আমাদের মূলধন ব্যয়টা নির্ণয় করতে হয় সাধারণত যখন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় এবং শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। যদি ব্যাংক থেকে তুমি ঋণ নাও তাহলে এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে যে অতিরিক্ত টাকাটা পরিশোধ করতে হবে সেইটার একটা মূলধন খরচ, এবং শেয়ার বাজারে যদি তুমি শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করো বা মূলধন সংগ্রহ করো তো সেইটার যে লভ্যাংশ তোমাকে ঘোষণা করতে হবে সেটা হচ্ছে শেয়ার বাজারের মূলধন ব্যয়। তাহলে মূলধন ব্যয়ের সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের, আমরা বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করি এই মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে। যেখান থেকে আমরা মূলধন সংগ্রহ করব সেটার যে মালিক তার প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর, সে যে বিনিয়োগটা করতেছে তার উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন, মানে সর্বনিম্ন যে আয়টা তাকে করতে হবে সেই হারকে মূলধন খরচ বলা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই আমরা যদি ব্যাংক থেকে ঋণ নেই অথবা শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করি তাহলে এই দুইটার যে প্রতিষ্ঠানের যে মালিক বা ব্যাংক বা শেয়ার হোল্ডার তাদের যে প্রত্যাশিত লভ্যাংশ প্রত্যাশা করতেছে সেইটা পে করার জন্য বা সেটা তাকে দেওয়ার জন্য তোমার বিনিয়োগের উপর যে আয় হার তোমাকে নির্ণয় করতে হবে, আমি এত পার্সেন্ট আয় করলে আমি মূলধন ব্যয় মেটাতে পারবো। সেই হারটাকে বলা হচ্ছে মূলধন খরচ। তাহলে এবার মূলধন ব্যয়ের তাৎপর্য আমরা দেখব। বলছে মূলধন ব্যয় নির্ণয়ের দুইটা তাৎপর্য আছে, একটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, একটা হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত বলতে আমি কোন জায়গা থেকে মূলধন সংগ্রহ করে সেটা বিনিয়োগ করব এই সিদ্ধান্তটা আমাকে আগে নিতে হবে। আমি ব্যাংক থেকে ঋণ নিব নাকি আমি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে সেখান থেকে মূলধন সংগ্রহ করব, না আমার মূলধনের পুরো অংশটাই আমার নিজস্ব তহবিল হবে। এইটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে মূলধন ব্যয় নির্ণয় করা খুবই জরুরি। বলছে সঠিক মূলধন খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। মানে তুমি যদি তুমি তোমার প্রতিষ্ঠানে কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করবা সেটা যদি তোমাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে তোমাকে মূলধন খরচটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখতে হবে কোন মূলধন খরচটা তোমার সবচেয়ে সুবিধাজনক এবং কম, সেটাই তোমাকে সেইখান থেকে তোমাকে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা তাৎপর্য হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত।
মূলধন কাঠামো কি মূলধনের গঠন, তোমার মূলধন ক্ষেত্রে গঠনটা কেমন হবে, তোমার কত পার্সেন্ট তোমার নিজস্ব মূলধন হবে, কত পার্সেন্ট ব্যাংকিং হবে, বা কত পার্সেন্ট তোমার শেয়ার বিক্রি করে নেওয়া হবে, এইটা তোমাকে এই কাঠামোটা তোমাকে তৈরি করতে হবে। যে আমার 100% মূলধনের মধ্যে আমার ধরো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মূলধনের মধ্যে আমার 40 লক্ষ টাকা নিজস্ব, 30 লক্ষ টাকা মানে 40% আমার নিজস্ব মূলধন, 30% আমার শেয়ার বিক্রি থেকে মূলধন সংগ্রহ করব, আর 30% আমি ব্যাংক থেকে ঋণ নিব। এই যে একটা কাঠামো তৈরি করলাম যে আমার এত পার্সেন্ট নিজস্ব, এত পার্সেন্ট বাইরে থেকে আমি সংগ্রহ করব, এইটাকে বলা হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত তাৎপর্য। মানে এইটা নির্ণয় করাটা তোমার জন্য খুব জরুরি। তাতে কি হবে দেখো, বলছে প্রতিটি প্রতিষ্ঠানের একটি কাম্য ঋণ নীতি থাকে। কাম্য ঋণ নীতি কি বলছে? কাম্য ঋণ নীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার করা বা ঋণ থেকে সংগ্রহ করা হয় তাকে বোঝায়। কথায় তুমি যে বাইরে থেকে বা বহিষ্ঠ তহবিল থেকে মূলধন সংগ্রহ করবা, সেটা কত পার্সেন্ট সংগ্রহ করবা, সেটা নির্ণয় করাটা তোমার মূলধন কাঠামো সংক্রান্তের মধ্যে পড়ে। তাহলে আমরা মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্যটা দেখলাম। এবার আমরা গাণিতিক সমাধানে যাব। গাণিতিক সমাধানে প্রথমে আমরা দেখব ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হয় কিভাবে সেটা দেখার আগে আমাদের জানতে হবে ঋণ মূলধন ব্যয়টা কি। আমরা যখন ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করি বা তহবিল সংগ্রহ করি, তখন তার পিছনে যে ব্যয় হয় বা তার পিছনে যে খরচ হয় সেটাকে বলা হচ্ছে ঋণ মূলধন ব্যয়। এখানে একটা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, দেখো বলছে মুদির দোকানের করপূর্বক ঋণ মূলধন খরচ 15%, কে 30% কর হার দিয়ে সমন্বয় করলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত হবে। ধরো তুমি একটা মুদির দোকানদার, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করলা এবং সেটা তোমার ব্যবসায় বিনিয়োগ করলা। এইখানে যদি তোমার সরকারকে কর ভ্যাট দেওয়ার কোনো সিস্টেম থাকে, হ্যাঁ, বা কর হার দিয়ে সমন্বয় করার কোনো ব্যাপার থাকে, তাহলে তোমাকে এই সূত্র দিয়ে কাজ করতে হবে। যদি না থাকে তাহলে 15%, মানে 100 টাকা তুমি যদি ঋণ নিয়ে থাকো তাহলে 15 টাকা তোমার মূলধন খরচ। কিন্তু যখনই তোমাকে করের ব্যাপারটা আসবে তখন তোমাকে এই কর সমন্বয়কৃত ঋণ মূলধন বের করতে হবে। তাহলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ যে একটা সূত্র আছে সেটা কি? কর পূর্বক ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। তাহলে এইখানে কর পূর্বক ঋণ মূলধন ব্যয় হচ্ছে 15%, এই 15% এক হচ্ছে সূত্রের মাইনাস 30%, এই 30% হচ্ছে কর হার। এখন এটাকে সমন্বয় করে ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 15% ইনটু 1 মাইনাস, এই যে এখানে এটা তো 1, এখানে পার্সেন্টেজ আছে কিন্তু এখানে তো নাই, তাহলে এই পার্সেন্টেজটা আমাকে উঠাতে হবে। এটা উঠালে কি করতে হবে, এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে হবে 1 মাইনাস 0.3, এইখানে শূন্যটা বেশি হয়ে গেছে, এই শূন্যটা হবে না, হ্যাঁ, এটা একটু মিস্টেক হয়েছে এইখানে। তাহলে দেখো এখানে যে সমস্যাটা ছিল যে 0.03 ছিল, আমরা ওটা ঠিক করে দিলাম, এটা হবে 0.3। তাহলে এই 15% ইনটু 1 মাইনাস 0.3, এইটার সাথে এইটা যখন গুণ করব, গুণ করে আমরা পাবো 10.5%। মানে এই যে তুমি যে 15% সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছো বা মুদির দোকানদার ঋণ নিয়েছে, সেটা কর সমন্বয় করলে আমরা যে মূলধন খরচটা পাই সেটা হচ্ছে 10.5%। এবার আমরা অগ্রাধিকার শেয়ার ব্যয়ের গাণিতিক সমাধান করব, যে আমরা অগ্রাধিকার শেয়ার মানে বাজারে যদি আমরা অগ্রাধিকার শেয়ার বিক্রি করি সেটার মূলধন খরচ আমরা কিভাবে নির্ণয় করব। এইখানে একটা গণিত দেওয়া আছে, দেখো বলছে একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে। মানে একটা কোম্পানি যে চিন্তা করছে তার একটা 1000 টাকার একটা লিখিত মূল্যের শেয়ার আছে, যেটা 10% অগ্রাধিকার শেয়ার বাজারে সে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করছে। কোম্পানি যখন এই শেয়ারটা বিক্রি করবে তখন সে প্রতিটি শেয়ারের মূল্য 820 টাকা পাওয়ার প্রত্যাশা করছে। বর্ণিত তথ্যাদি ব্যবহার করে উক্ত শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। তো এইটা নির্ণয় করতে গেলে তোমার অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করার একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। সূত্রটা কি বলছে, আমরা জানি অগ্রাধিকার শেয়ার ব্যয় ইকুয়াল টু শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, মানে শেয়ার মালিকরা যেটা লভ্যাংশ প্রত্যাশা করবে সেটা ডিভাইডেড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণিত 100। এই 100টা যদি তুমি না দাও অঙ্ক কিন্তু বিশাল ভুল হয়ে যাবে। এইটা দিতে হবে এবং শেষে অঙ্কের উত্তরে পার্সেন্টেজটা তোমাকে দিতে হবে। তাহলে দেখো আমরা যখন অগ্রাধিকার শেয়ার ব্যয় বের করব তখন আমাদের এই সূত্রটা
দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কি? এই 1000 টাকা হচ্ছে লিখিত মূল্য, এর কত পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার বাজারে থাকবে? 10%। তাহলে 1000 টাকা 10% কত? 100 টাকা। এবার শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কত টাকা? বিক্রি থেকে প্রাপ্ত অর্থ পাবে 820 টাকা সে পাওয়ার প্রত্যাশা করছে। তাহলে 820 গুণিত সূত্রের 100। এখন এটার সাথে এটা ভাগ দিলে হচ্ছে 0.1220। এইটার সাথে 100 গুণ করে হচ্ছে 12.20%। এই যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজটা যদি অঙ্কে না দাও, প্রথম বানান দিতে ভুলে যাও, তাহলে পুরো অঙ্কটাই কিন্তু তোমার জিরো পাবা। অতএব এইটা মিস করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এবং সূত্রটা এইভাবে সুন্দর করে আমি যেভাবে লিখেছি এভাবে তোমাদের লিখতে হবে। তুমি অগ্রাধিকার শেয়ার বাই লিখে এইটুকু শুরু করে দিলে, করে দিয়ে লিখে ফেললা, হ্যাঁ, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে তোমাকে প্রথম থেকে যেভাবে করা আছে সেইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এইখানে বুঝতে পারলাম যে আমরা যদি এই অনুযায়ী বাজারে অগ্রাধিকার শেয়ার ছাড়ি, তাহলে আমাদের মোটামুটি 12.20% মূলধন খরচ আমাদের ধরতে হবে। হ্যাঁ, এইরকম আরেকটা সমাধান তোমাদের বই আছে, যেটা আমরা দেখবো কিভাবে করা যায়। হচ্ছে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে। 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 90 টাকা। অগ্রাধিকার শেয়ার বাই নির্ণয় করো বা নির্ধারণ করো। তাহলে আমরা এর আগের অঙ্কটা দেখেছিলাম যে সেইখানে কত শতাংশ ছিল? 10% ছিল। 1000 টাকা ছিল লিখিত মূল্য, এখানে 100 টাকা লিখিত মূল্য আছে। তাহলে আমরা এইটা যখন অঙ্ক করবো তখন 100 টাকার 8% হবে আমাদের শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। আর এই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কত টাকা আশা করছে? 90 টাকা। তাহলে আমরা ওই সেম সূত্রে যদি অঙ্কটা বসাই, তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত? 8 টাকা। আর শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কত? 90 টাকা গুণিত 100। তাহলে এইটা এটা 8 কে 90 কে ভাগ দিলে আমরা এটা পাই, এটার সাথে 100 গুণ করলে পাই হচ্ছে 8.89%। তাহলে এই যে দুইটা অঙ্ক করলাম, এই ধরনের অঙ্কগুলা মানে অগ্রাধিকার শেয়ার বাই এই একটা সূত্র দিয়ে সব ধরনের অঙ্ক হবে। তাহলে যখনই তোমাকে অগ্রাধিকার শেয়ার বাই নির্ণয় করতে বলবে আর এই ইনফরমেশন গুলো যখন তোমার দেওয়া থাকবে, তখন তোমাকে এই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা আজকে দুইটা ম্যাথ শিখলাম, একটা হচ্ছে ঋণ মূলধন বাই, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার বাই। হ্যাঁ, এই দুইটা ম্যাথ এবং আগে কিছু থিওরিটিক্যাল বিষয় আলোচনা হলো। এইটুকুই তোমাদের আজকের আলোচনার বিষয় ছিল। এবার কিছু প্রশ্ন আছে মূল্যায়নে। হচ্ছে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায় কি বলা হয়? মূলধন বাই বলা হয়। তারপর কাম্য ঋণ নীতি, আমি যে কাম্য ঋণ নীতি বললাম যে একটা প্রতিষ্ঠান ঠিক কত পার্সেন্ট মূলধন সংগ্রহ করবে ঋণ বা ধারের মাধ্যমে, সেইটা নির্ধারণ করাকে বলা হয় কাম্য ঋণ নীতি। তারপর ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায় কি বলে? ঋণ মূলধন বাই বলে। যদি তুমি ব্যাংক থেকে ঋণ মূলধন সংগ্রহ করো, তো সেটার যে সুদের হার বের করবা বা সুদের হার বলা হবে, সেটা হচ্ছে ওই ঋণ মূলধন বাই। তারপর একটি পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগের কয়েকটি উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে, 4টি উৎস থেকে। এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। আগামী দিন এই পঞ্চম অধ্যায়ে যেইটুকু ক্লাস হলো এইটুকুর উপর একটা টপ লিস্ট নেওয়া হবে। তো অংশটি সঠিকভাবে বাসায় চর্চা করে আসবে। দেখা হবে আগামী ক্লাসে। আজকের মতো সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।